পার্টির লোকের ঐক্য কখনো নীতিভিত্তিক ঐক্য ছাড়া ঐক্য হতে পারে। পার্টির ভেতরে গৌরাঙ্গদার সঙ্গে আমার যে গভীর সম্পর্ক, অনেকে বলে দুজন হরিহর আক্তার বন্ধু, ও আমার থেকে বয়সে বড় একটু, তো হরিহর আক্তার বন্ধু এই জন্যে যে নীতিভিত্তিক ঐক্য ওর সঙ্গে, আমি ওর সঙ্গে যখন খুশি ঝগড়া করি, কিন্তু ঐক্য আমার সঙ্গে নীতিভিত্তিক ঐক্য, কোনো অনৈতিক ঐক্য নেই। আমি বললাম কথাটা এই জন্য, এটা কমরেড রবীন্দ্রের কথা ছিল, রবীন্দ্র লিখেছিলেন এটা যে ঐক্য হবে নীতিভিত্তিক ঐক্য। আরেকটা কথা আমি বলবো, এই যে মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন তো বটে, এটা কি ক্যাপ্টেন নয়? ব্রিগেড করার পিছনে মীনাক্ষী, ধ্রুব, আবাস, পলতান, মোহাম্মদ সেলিম আর সারা রাজ্যের কৃষক, তারপরে শ্রমিকরা দলে দলে। এখান থেকে আমি গাড়িতে ফিরছিলাম কমরেড তপন সেনকে সঙ্গে নিয়ে, কমরেড তপন দা লাল সেলাম করে গেছে, বলেছে কয়লা মজদুর, এত কয়লা মজদুর গেছে, ওরে খাইয়েছে আমাকে তপন দেবে নবান্নে, আমরা ফেরার সময় এত মানুষ গেছে। এই বল্লভপুর থেকে 150 মানুষ গেছে, বোধহয় বেশি গেছে। আর শিয়ারশোল থেকে 190 জন। আমি ভোরবেলায় গেস্ট হাউসে ছিলাম, সেখানে উঠে দেখি ফেসবুকে সঞ্জয় দিয়েছে। তারপর সঞ্জয়কে আমি ফোন করি, ওদের নিয়ে কোথায় গেলে? বললো পেলাম না ওকে। তখন বিট্টুকে ফোন করি, বললো সব বাবুঘাটে খাচ্ছে, পয়সা আছে তো। তার আগের দিন আমি ব্রিগেডের মাঠে গেছিলাম, সন্ধ্যেবেলা আমি কলকাতা পৌঁছেছিলাম, আর গৌতম দেবের বাড়ি গেছিলাম তারপরে। আর আগে একটা আমাদের মিটিং ছিল, ওখান থেকে সোজা ব্রিগেডের মাঠে আমি আবাসকে নামাতে যাই। আমি আবাসকে বলি আমি এখানে থাকবো না, আমি গৌতম দার বাড়িতে। আমি বহুকাল গৌতম দাকে দেখিনি। আর গৌতম দেব আমাদের নেতা ছিলেন। অমলদা যেমন আমাদের হাফ প্যান্ট পরা, মানে পায়জামা পরার যখন করতাম, তখনকার নেতা আমাদের এসএফআই সম্পাদক, গৌতম দেব রাজ্যের সম্পাদক ছিল। অসুস্থ, কিন্তু গৌতম দেব তো এখন গৌতম দেবই বলেছিল, একমাত্র গৌতম দেব তো বলেছিল এই পার্টিটা উঠে যাবে তৃণমূল। রবীন্দ্র স্মরণ সভায় আমি কোন এইসব কথা আমি বলবো, বলেছিল কি বলেন, এই পার্টিটা উঠে যাবে, এই তৃণমূল চুরি করে উঠে যাবে। লিপস এন্ড বাউন্স গৌতম দেব প্রথম বলেছিল। সবাই বলছে, দেশ দুনিয়া বলছে, সিবিআই বলছে। গৌতম দেব বলেছিল সিবিআই ডাকুক আমাকে, কই ডাকছে না। এই যে কয়লা পাচারকারী, নেই টাকা, ভাইপোর বউয়ের টাকা। আমি কোন মহিলা সম্পর্কে বলতে চাই না, কেন বলবো? সবারই বাড়িতেই বউ আছে, ছেলে আছে, পুত্র আছে, পুত্রবধূ আছে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও যিনি বধূ, ভাইপোর বধূ হতে পারে। কিন্তু টাকা যে গেছে সিঙ্গাপুরে, এটা তো ইডি গেছে, তো সিপিএম এর অফিস থেকে প্রকাশ করার সীতারাম ইয়েচুরি সই করে পাঠায়, ইডি পাঠিয়েছে। এই যে ইডির ভাগ খাচ্ছে এখন জ্যোতিপ্রিয় মল্লিক, মন্তেশ্বরের কাছে বাড়ি, অমলদার চেনে ভালো, আমি চিনি, আমার দিদির বাড়ি মন্তেশ্বর। 1 কাঠা জমি ছিল, কৃষকের উপরে অত্যাচার করতো। ওর এক ভাই না দাদা ডাক্তার ছিল যখন অমলদা এসএফআই সেক্রেটারি, মাতব্বরি মাত্র মেডিকেল কলেজে, ছাত্র ভালো ছিল। কিন্তু এমন চুরি করলো স্বাস্থ্য দপ্তরে, মমতা ব্যানার্জি হেলথ ডিপার্টমেন্টের অফিসারদের বলেছে তোর ভাই ধরবে। আমি চোরের গল্প এখানে বলবো না, মানুষটা রবীন্দ্র, যে চোরদের বিরুদ্ধে দাঁড়াতে যদি না পারি আমরা, রবীন্দ্র কি শেখায়? এক বর্ষায় মুছে যায় নাম, তবে বলো এত পথ হেঁটে কি করবে। ভেবেছিল লাল ঝান্ডাকে উড়িয়ে দেবে। ক্যাপ্টেন তো আছেই, মীনাক্ষী ক্যাপ্টেন, অমলদাকে ক্যাপ্টেন বানিয়ে গেছে রবীন্দ্র, গৌরাঙ্গদাকে ক্যাপ্টেন বানিয়ে গেছে রবীন্দ্র। আমার রাজনীতিতে হাতে খড়ি হতো না, জীবনে হতো না, আমার 14 পুরুষের কেউ পার্টিতে নেই, অমলদা জানে। আমাকে দেখে আমার এক ছোট বোন কাটোয়া কলেজে এসএফআই করতো, অমলদা, অচিন্তদা, অঞ্জন চ্যাটার্জি সবাই জানে। আসতাম আমি রাজনীতি, হতাম আমি মন্ত্রী। এই যে আমাকে অনেকে বলে, আমি যাই পুলিশ কমিশনারের ঘরে, আমাকে বলে আপনার তো খোলা দরজা। এমনি দরজা খুলেছে, রবীন্দ্রের জন্য খুলেছে, নিরুপম সেনের জন্য খুলেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য খুলেছে। যদি বল এই মূর্তির উদ্বোধন করেছিলেন, এসেছিলেন একমাত্র একটা কথাতে, যে রবীন্দ্র সেনের মূর্তি আমি যাবই। ভয়ঙ্কর ব্যস্ত, আমি জানি কমরেড জ্যোতি বোস আসতে পারবেন কি পারবেন না, এরকম একটা আলোচনা ছিল। পার্টির পলিট ব্যুরো মিটিং ছিল, জ্যোতিবাবু জীবনে পলিট ব্যুরো মিটিং ছাড়তেন।
টাইটাস ফেলে দিয়ে চলে যেতেন আগের দিনের প্লেনে। বললেন আমি ওখান থেকে রাত্রে ফিরবো, দুপুরবেলা প্লেনের টিকিট কাটো। জয়কৃষ্ণ ঘোষকে বলেছি যাবো, ওর নাম রবীন সেন, আমাকে যেতে। আরেকটা কথা বলেছিলেন জ্যোতিবাবু একদিন আমাকে, বলা আমার দরকার। বললেন আমি পার্টি অফিসে আমার কোনো চিন্তা থাকে কেন জানো না, সিঁড়ির ওপরে কোনো ফালতু রিপোর্টার ঢুকতে পারে। আমি জ্যোতিবাবুর ঘরে যাই, একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে বাইরের, জ্যোতিবাবুর ঘরের বাইরে মানে ছটফট করছে। জ্যোতিবাবু তো সহজে রিপোর্টার বিট করতেন না, মানে ওখানে করতেন। বাইরে বেরোবার সময় মন হলে বলতেন, আর বলতেন যখন এক কথায় সবাই বুঝে যেত কি বলে। ওই ছেলেটি মেয়েটি যখন ঘর থেকে চলে গেল, উনি হাসতে হাসতে বললেন তোমার বয়স কম, ঠিক আছে নাও কি জিজ্ঞেস করছো, তো বলে দিলেন যা বলার কিছু নেই। চলে যাওয়ার পর আমাকে বলছে যে জানো তো ওই পার্টি অফিসে রবীন সেন থাকে, ওইটাই আমার বড় বাচ্চা। ওখান থেকে এক টুকরো কাগজ কেউ বার করতে পারে না, খবর বার করতে পারে না। আর রবীন সেন সাংবাদিক চেনে না, চিনতেন না। এই এখন আমাদের অনেকে ক্যামেরায় মুখ বাড়াতে যাই আমরা, আমি হতে পারি। সেই জন্য ইচ্ছা করে রবীন্দ্রের অ্যাডভার্টাইজমেন্ট করেছি টেলিভিশনে কালকে, এখানকার যে লোকাল চ্যানেল আছে। যে লোকটা জীবনে কোনোদিন সাংবাদিক কাটাতো না, আমাকে বলেছিলেন একদিন বড় মাতব্বর হয়ে গিয়েছ, মন্ত্রী হয়েছ, সামনে বার বাদ দিয়ে দেবো তোমার। বুদ্ধর সঙ্গে তুমি প্রেস মিটে দাঁড়িয়ে আছো, আমাকে বুদ্ধটা বললো আমি তাই ফাঁসি দিলাম। বড় তোমার মাতব্বরি বেড়ে গেছে। হ্যাঁ, তুমি গিয়ে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছো বুদ্ধর পাশে, বুদ্ধকে ম্যানেজ করছো। ম্যানেজ করে আমি করি না, ও ওনার বলতো যে আমি আর বেশি বলবো না এসব ব্যক্তিগত কথা, কিন্তু রবীন্দ্র আর রবীন্দ্রের প্যারালাল হবে না। এই জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় কেউ যদি আয়রন হ্যান্ড ছিল কমরেড রবীন সেন ছিল। আর এটাও জেনে রাখুন, কমরেড রবীন সেন বেঁচে থাকলে কমরেড হারাধন রায়, ওই শেষে অনেকে গালগপ্প করে না, বলে অনেকে, এটা আমি পরিষ্কার দিয়ে বলে দিয়েছি, কমরেড হারাধন রায় অফিস ছেড়ে যেতে আমাকে বলেছিল রবীন্দ্র যে যাব বর্ধমানের কনফারেন্সের পরে গিয়ে আমি করে নেবো। ঠিক বলে আমি পারি বলেছিলেন আমাকে, আমি পারি। দিল ঘোষা কমিউনে থাকতেন, আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি ঠিক করে নেবো। হারাধনকে আমি আজ থেকে চিনি না, হারাধনকে একসাথে আড্ডা মারতাম, লুঙ্গি পরে ওইখানে বসে থাকতো, আর আমি হাঁটতে হাঁটতে বল্লভপুর থেকে যেতাম, তখন জঙ্গল ছিল। উনি পিয়ারা সিং এর ধাবাতে খেতে যেতেন রবীন্দ্র। অনেক গল্প আছে, আমি বলবো না, আমার সময় চলে যাবে। তারপরে অমলদা, আমি বলেছি নিজেই নিয়ম ভঙ্গ আমি করবো, অমলদা করবো। তো এই জন্যে কমরেড রবীন সেন। আর আমরা যদি হনুমান হই, সাজানো বাগান যদি তছনছ করি, তাহলে একজন সাজিয়ে গেছে আর হনুমানরা তছনছ করবে। আমার বেশি কিছু বলার নেই। আদর্শের কথা যদি বলতে হয়, নীতির কথা যদি বলতে হয়, আর পছন্দ অপছন্দ ছিল না, আমরা কোনো পছন্দ অপছন্দ ছিল। যাকে চরম পছন্দ করতেন তাকেও ধরতেন, আর যাকে কোনো কারণে একটু বিগড়ে যেতেন যার উপর, প্রথমে তাকে চূড়ান্ত বকা দিতেন। আমার সামনে গির্জাপাড়াতে একদিন নপুর কলোনির একজনকে বেধড়ক অপমান করলেন সকালবেলা, আর সেটা বিপদ হলো আমার। বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে আমাকে বলে, ওই নপুর কলোনিতে অমুক নেতার বাড়ির পাশে ও থাকে, এখন গিয়ে ওর ছেলে না মেয়ে তার ওই টুক কাগজটা লিখে আসবে, আমি 1:30টার সময় ভাত খেতে আসবে, ওই টুকটা নিয়ে আসবে তার আগে গিয়ে। আমার দাদুর ক্ষমতা, তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরেই সাইকেল নিয়ে দৌড়েছি। নপুর কলোনিতে আমি তাদের বাড়ি চিনি না, আমি নেতাদের বাড়ি চিনতাম। জিজ্ঞেস করলাম, বলো ওই পরিবারে। আমি যখন গেছি, ও ঝরঝর করে কাঁদছে, বলছে রবীন্দ্র পাঠিয়েছে। বেধড়ক অপমান সকালবেলা। বলে কেন এসছো? খালি একটা খারাপ কথা বলছে। বলছিল আপনার কিছু লোক লুটপাট করে খাচ্ছে। বলছে তুই লুটে পুটে খাওয়ার কথা বলছিস? লুটে পুটে তো কংগ্রেস খায়, তখন তো তৃণমূলের জন্ম হয়নি। রবীন্দ্র দেখতে পাইনি যে তৃণমূলের লুটে পুটে তো ওরা খায়। কে লুটবে? আমি আছি, কে লুটবে এটাকে? তুই নাম বল। আর বলতে বলতে এত রাত বলে যা এখন আছি, দিয়ে আমাকে বললেন যাও ওর বাড়ি থেকে নাম বলছে। এই ছিলেন রবীন সেন। আর আমি যেটুকু দেখেছি, আমার তো বয়স তখন অনেক কম, এখন আমি 60-এর বেশি হয়ে গেছি। তো আমি খালি একটা ছোট্ট কবিতা আমি হিন্দিতে বলে গেলাম।
हमको मिटा सके ये जमाना से दम नहीं, हमसे जमाना खुद है, जमाना से हम है। ये था कमरेड रवीन सेन। कमरेड रवीन सेन लाल सालाम, কমরেড রবীন সেন অমর রায়। এখন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি আপনাদের সামনে। কমরেড সভাপতি, উপস্থিত কমরেড, আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। কমরেড রবীন সেনের খুব সম্ভবত এটা হচ্ছে যে 102 বছর হতে চলছে। 2023 সালে 100 বছর পূরণ হয়ে গেছে। 2023 এবার আমরা 100 বছরের অতিক্রান্ত করে গেছি রবীন সেনের জন্ম দিবসে। আমি কমরেড বংশ বলেছেন এখানে, কমরেড অমল আরো বিস্তারিত বলবেন। শুধু 2-3টে কথা যেটা হচ্ছে অনেক সময় মনে পড়ে, সেটা হচ্ছে যে যখন পার্টি এবং ট্রেড ইউনিয়নের সংগঠনের কাজ করতে শুরু করেছিলাম, তখন একদিন আলাদা করে নয়, অনেকের সামনে অনেকে বললেন যে সারা দিনে যত বিক্রমবাজি করার করো, কিন্তু সন্ধ্যেবেলাতে কমসে কম হচ্ছে যে মজুর মহল্লাতে গিয়ে, শ্রমিক মহল্লাতে গিয়ে বসে, তাদের খাটিয়াতে বসে বা তাদের পাড়াতে বসে আড্ডা মার, তাদের সাথে কথা বলতে। জানি না, নানা কাজের চাপের মধ্যে এই জিনিস করতে পারি না। মানসিক ভাবে অত্যন্ত যন্ত্রণা হয় যে এই জিনিসটাকে আমরা এখনো পর্যন্ত একটা সময় রপ্ত করেছিলাম, আবার এখন হচ্ছে যে অনেক কাজের চাপে। দ্বিতীয় যে বিষয়টা বলেছিলেন সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন করছো, ট্রেড ইউনিয়ন করবে, কিন্তু কখনোই যেন কোন শ্রমিককে শারীরিক ভাবে আক্রান্ত করবেন এবং তাকে আঘাত করবেন। যেটা একটু আগেই যেটা বংশ যে কথা বললেন, সে দুটো কথা আপনাদের সামনে আমি বললাম, এবং এটা হচ্ছে আমাদের সবারই শেখার বিষয়। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে মানুষটা, যে কমরেড আমাদের দেশে এবং আমাদের সর্বত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং শ্রমিক ঐক্যের পক্ষে কাজ করে গেছেন, আমাদের সামনে এখন প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে কাজ করছে তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যের পক্ষে কাজ করতে হবে। যারা হিন্দু ধর্মের নাম করে, হিন্দু ধর্মকে নয়, যারা হিন্দুত্ববাদকে ব্যবহার করে মজুরে মজুরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যে বিজেপি এবং আরএসএস, এরা কিন্তু কার্যত হিন্দুই নয়। এরা হিন্দু ধর্মের কিছু বোঝেই না। এই কারণে যে ভারতবর্ষের পুরাতন হিন্দু ধর্ম 1000-5 বছরেরও বেশি পুরনো, সেখানে হচ্ছে যে এইরকম ভাবে কোনো কিছু ছিল না। তখন মানুষ আকাশের পুজো করত, তখন মানুষ বাতাসের পুজো করত, তখন মানুষ আলোর পুজো করত, তখন মানুষ আগুনের পুজো করত। মানুষে বিভেদ, মানুষ ঐক্যের কোনো বিষয় ছিল না। তখন এই সমস্ত যা কিছু দেখছেন এখন তার উৎপত্তিও হয় না। কাজে হিন্দু ধর্ম সম্বন্ধে এরা যেভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তার মূল অর্থ হচ্ছে এরা আদৌ হিন্দু নয়। এরা হিন্দু ধর্মের সঙ্গে কিছু জগা খিচুড়ি ধর্মকে মিশিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। কমরেড রবীন সেনের জন্ম শতবর্ষে এই আহ্বান আমাদের পার্টি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বত্র রাখা হয়েছে যে শ্রমিক ঐক্য, মজুদের ঐক্য, মেহনতি মানুষের ঐক্য আমাদের রক্ষা করতে হবে, এবং হচ্ছে যারা সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক শক্তিকে হচ্ছে আমাদের পরাস্ত করতে হবে, এবং এই পরাস্ত করার জন্য যা যা প্রয়োজন সমস্ত এলাকাতে সেইভাবে করে নিজেদের সংগঠনকে ইস্পাত দৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। এটাই হোক রবীন সেনের যে জন্ম শতবর্ষ, সেই জন্ম শতবর্ষের আহ্বান। এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, সালাম সালাম জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। सब साथी को लाभ सका। अभी आपका सामने में बोलेंगे हमारा पार्टी का नेता, राज्य कमेटी का सदस्य कमरेड पार्थ मुखर्जी। কংগ্রেস সভাপতি, এখানে উপস্থিত আমাদের কংগ্রেস দল এবং মঞ্চ উপবিষ্ট আমাদের পার্টি নেতৃত্ব সহ
আমাদের প্রবীণ নেতৃত্ব যারা আছেন তাদের প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা বয়সে প্রবীণ তাদের প্রত্যেককে আমি সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি এই কারণে, 100 বর্ষ অতিক্রান্ত হয়েছে কমরেড রবীন সেনের, তার জন্ম 100 বর্ষ আমরা পালন করেছি। 29তম মৃত্যু দিবসও আমরা আজকে এখানে আমরা পালন করছি। কমরেড রবীন সেন যে প্রজন্মে নেতৃত্ব দিয়েছেন, আর আজকে যে প্রজন্ম পার্টিতে নেতৃত্ব দান করার জন্য ক্রমশ তৈরি হচ্ছে, এই মধ্যবর্তী সময়কার যারা আমরা নেতৃত্ব, আমরা আজকে এখানে কাজে আমরা কর্মী হিসাবে কাজ করছি, বলা যেতে পারে এটাকে একটা যুগ সন্ধিক্ষণের সময়, যেটাকে বলা হয় ট্রানজিশনাল টাইম। একদল নেতৃত্বের হাত থেকে আরেক দল নেতৃত্বের কাছে কমিউনিস্ট আন্দোলনের সমাজতন্ত্রের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টিকারী আমাদের যে তরুণ প্রজন্ম আজকে প্রস্তুত হচ্ছে, তাদের শ্রেণী মুক্তিকে একদম শ্রমিক এবং তাদের সহযোগী কৃষক হিসাবে আমরা কিভাবে বদলাতে পারি দুনিয়াটাকে, যে শিক্ষা একদিন কমরেড রবীন স্যারের কাছ থেকে, কমরেড নিরুপম স্যারের কাছ থেকে, সর্বোপরি দেহের উপরে মাথার বসতি, মাথার উপরে সাদা কমরেড বিনয় চৌধুরী, যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের জেলার সম্পর্ক, আমাদের একটি সম্পর্ক জড়িয়ে আছে কমরেড বঙ্কিম ঘোষের সঙ্গে আমাদের এই জেলার একটা সম্পর্ক, বঙ্কিম মুখার্জির সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনো অবিচ্ছেদ্য। একের পর এক হাত ধরাধরি করে ক্রমশ এই মতাদর্শ আমাদের এগিয়ে। আমার বেশ মনে পড়ে যখন আমরা ছাত্র আন্দোলনের সূচনাতে আমরা গেট মিটিং এ আমরা চোঙা থেকে একদম সমাজতন্ত্রের সপক্ষে সবাইকে দেখিয়ে বলেছি, ওই দেখো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রত্যেক মানুষ কাজ পায়, শিক্ষা পায়, দুমুঠো খেতে পায়, স্বাস্থ্য পায়, বাসস্থান পায়, সেই দেবতা হচ্ছে সমাজতন্ত্র। আমরা সেটার জন্যই তো আমরা ছাত্ররা আজকে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলেছি, এক সময় এটা শিখিয়েছে। কমিউনিস্ট আন্দোলনের মতাদর্শের কাজ করতে করতে যখন ছোট পার্কাস রোড অফিসে কমরেড রবীন সেন বসে থাকতেন, আমরা ছোট হলেও কমরেড রবীন সেনকে একটু দূর থেকে দেখতাম। এখানে উপস্থিত আছেন যার হাত ধরে আমরা শিখেছি, পথ চলতে শিখেছি, যার কথা শুনে আমরা প্রতিটি অংশ এগোনোর চেষ্টা করেছি, যার কাছে তিরস্কৃত হয়েছি, ভালোবাসা পেয়েছি, চলার পথ পেয়েছি, একটা আদর্শ বোধে বলিয়ান হয়ে একটা জেলা থেকে অন্য জেলাতে আজকে কাজের ধারা সৃষ্টি করেছি। কমরেড অমল হালদারি একদিন চিনিয়েছিলেন এই লোকটার নাম হচ্ছে রবীন সেন। আরো কিছু কথা বলেছিলেন যে কথাগুলো এখানে আমি প্রকাশ্যে বলতে চাই না, এগুলো সব একান্ত ব্যক্তিগত বিষয়। কমিউনিস্ট আন্দোলনের সামনে আমি তা উচ্চারণ করতে চাই না। যদি কখনো সময় আসে নিশ্চিত লিখিতভাবে তা মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। কিন্তু একটা কথা আমি খুব স্পষ্ট করে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যেদিন সমাজতন্ত্রের সপক্ষে আমরা এত উচ্চারণ করেছি, আর এই সমাজতান্ত্রিক বিষয় যখন পতন ঘটেছে, একদিকে যেমন সীমাহীন উল্লাস দেখিয়েছে, তেমনি সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা বলতে পারিনি। এই পতনের পর আমরা প্রশ্ন খুঁজেছি, একটার পর একটা প্রশ্ন খুঁজেছি, আর এই সেই প্রশ্ন খোঁজার কাজে প্রভাত কুণ্ডু ভবনের ছোট্ট একটা ঘরে বিভিন্ন ধরনের আধুনিক বই পড়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে জ্যোতিবাবু একদিন করণ থাপারকে বলেছিলেন একটা ইন্টারভিউয়ে, যে এই যে আপনি দেখছেন সমাজতন্ত্র ভেঙে পড়ছে, এই ভেঙে পড়ার পর কি আপনি মনে করেন স্টিল ইউ বিলিভ ইন সোশ্যালিজম? আপনি কি এখনো সমাজতন্ত্রে বিশ্বাস করেন? জ্যোতিবাবু খুব নির্লিপ্ত ভাবে, হপলেসহীন ভাবে বলেছিলেন, স্টিল আই বিলিভ ইন সোশ্যালিজম বাট রিফর্ম সোশ্যালিজম। আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু এর মধ্যে যে ভুলগুলি রয়েছে, ফাঁকগুলি রয়েছে, শূন্যতাগুলিকে আমরা পর্যালোচনা করছি। এই পর্যালোচনা কোনো কাজের ক্ষেত্রে কমরেড রবীন সেন একটা অতি দানবীয় ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। একদিন তিনি বলেছিলেন যে কাজ তিনি করতে চেয়েছিলেন তার জন্য তাকে কখনো কখনো তিরস্কৃত হতে হয়েছে, প্রত্যেক সম্মুখীন হতে হয়েছে। কেন তিনি এই নীতির পক্ষে কথা বলছেন, কেন তিনি এই পরামর্শ দিচ্ছেন, কেন এই কাজ তিনি করতে যাচ্ছেন? কমিউনিস্ট আন্দোলনে যারা মতাদর্শকে দিনের পর দিন এগিয়ে নিয়ে যান, তাদের জীবন কখনো এত সহজ হয় না। আক্রান্ত হন, প্রতি মুহূর্তে তারা বিপর্যস্ত হতে পারেন, কিন্তু কখনো বিধ্বস্ত হন না। রবীন সেন ছিলেন সেই রকম ধরনের একজন মানুষ, যে মানুষ তিনি চেষ্টা করেছিলেন একটা মতাদর্শকে সুন্দর করে, সুগভীর ভাবে চিন্তা করে একটা নতুন দিগন্ত আমাদের সামনে সৃষ্টি করতে। আমার সব শেষ কথা, আজকের আক্রমণকে আমরা বুঝতে পারছি না, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ।
ভিতরে যখন রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় না, তার জন্য তাকে স্ক্যান করতে হয়, দেখতে হয় তার কোথায় আক্রমণ করতে হবে। এটাকে বলা হয় ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, সৃজনশীল ধ্বংস সাধন। ধ্বংস সাধনের প্রক্রিয়াটা দক্ষিণপন্থীরা এমন ভাবে নিয়েছে, এই প্রহেলিকাময় আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে বামপন্থীরা অনেক সময় প্রভাবিত হয়ে পড়ছেন। মতাদর্শ যদি আমরা ফুটিয়ে করতে না পারি তাহলে জেনে রেখে দেবেন, মতাদর্শের দিক থেকে, চিন্তার দিক থেকে যদি আহ্বান হতে না পারি, তবে রবীন সেনের সেই যে আহ্বান আমাদের সমাজতান্ত্রিক দেশ গঠনের আর স্বাধীনতার পূর্বে নৌবিদ্রোহে কমরেড রবীন সেনের ভূমিকা, যে বিশ্বাসঘাতকতা তিনি চোখের সামনে দেখেছিলেন, কিভাবে বিশ্বাসঘাতকতা হয়েছিল এই নৌবিদ্রোহে, তিনি উত্তেজিত হতেন, বারে বারে বলতেন বল্লভভাই প্যাটেলের সেই বিশ্বাসঘাতকতার কথা তিনি বলতেন। আর আজকে সেই বল্লভভাই প্যাটেলই বিজেপির মডেল হয়ে এসেছেন। উনি অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন, তাই তিনি নেতা, তাই তিনি রবীন সেন, তাই আমাদের অবিভক্ত বর্ধমান জেলা এবং রাজ্যের মধ্যে মতাদর্শের অন্যতম অতন্ত্র প্রহরী কমরেড রবীন সেন। আপনাদের সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড বিকাশ চৌধুরী নেই, আপনারা জানেন। কমরেড লক্ষণ বাগদিও নেই, কমরেড দিলীপ মজুমদার নেই, প্রয়াত হয়েছে। সেই জন্য একমাত্র কমরেড অমল হাওলার, উনি পারেন কমরেড রবীন্দ্রের কথা বলতে গভীরভাবে জানেন। এখন আমি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, কৃষক সভার প্রাদেশিক সম্পাদক কমরেড অমল হাওলারকে আহ্বান করছি আজকে মূল বক্তব্য এখানে রাখার জন্য। 4:40-45 মধ্যে সভা শেষ হবে। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তা মানে আমি এই জন্য বলছি না, ঠান্ডাটা আছে তো, ওটা শেষ হবে। এই জন্য আপনারা কমরেড অমলদার কথা আপনারা কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের পশ্চিম জেলা কমিটির সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড পার্থ মুখার্জি, কমরেড মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য নেতৃবৃন্দ, এইগুলো আজকের সবাই উপস্থিত বন্ধুগণ এবং কমরেডগণ এবং বোনেরা, আজকের এই দিনেই কমরেড রবীন সেনকে আমরা হারিয়েছিলাম। শেয়ারা বাজারে একটা সম্মেলন ছিল, পার্টির সম্মেলন। সেই সম্মেলনে তার কথা ছিল পরের দিন সকালবেলায় কমরেড নিরুপম সেন, কমরেড মদন ঘোষ সবাই মিলে সম্মেলন স্থল পরিদর্শন করতে যাবে। রাত্রেবেলাতেই তার মৃত্যু হয়। আমরা তখন সম্মেলনের কাছে ব্যস্ত ছিলাম। রবীন্দ্রনাথ এই চলে যাওয়াটা আজকে 29টা বছর হয়ে গেল। আজকে যাদের বয়স 44 কি 45 বছর বয়স, তারা রবীন্দ্রকে ঠিক মতো ছিলেন না, একটা পরিবার ছাড়া। যে পরিবারে তার আসা যাওয়া ছিল তারা রবীন্দ্রকে ভালো করে চিনতেন, কিন্তু 45 বছর যার বয়স তিনিও চেনেন না রবীন্দ্রকে। তার ঊর্ধ্বের যারা মানুষ তারাই ভালো করে চিনতেন রবীন্দ্র। আমরা 100 বছর শেষ হয়েছে, যখন শুরু করেছিলাম তখনই আমরা সিদ্ধান্ত করেছিলাম এই প্রশ্নে বর্ধমান জেলার বিভিন্ন কোণে কোণে আমরা রবীন্দ্রনাথ স্মৃতির উপরে কিছু আলোচনা সবসময় করে উঠছি। সাম্প্রতিককালে শেষ দিকে দুর্গাপুরে শুধু রবীন্দ্রনাথ, একবারে কৃষ্ণচন্দ্র হালদার থেকে শুরু করে বামপদ মুখার্জি, এই সমস্ত নেতৃত্ব তাদের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে তারা অনুষ্ঠান করেছে। আসলে পুরনো স্মৃতিগুলিকে একবার করে আমাদের দেখা দরকার। একজন সুদক্ষ ড্রাইভার যেমন গাড়ি চালানোর জন্য পিছনের আয়নাটার দিকে একবার তাকায়, তেমনি আমাদেরও পথ চলতে চলতে একবার পিছন দিকটা তাকিয়ে দেখা উচিত। যারা কোন জায়গা থেকে উঠে এসেছে, কারা আমাদের হাত ধরে শিখিয়েছিলেন, ভালো লেখাপড়া শিখে চাকরি বাকরি না করে পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া,
এরকম কত কমরেডের নাম আমরা বলতে পারি, আমাদের চোখের সামনে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। সেগুলো কেন? একটা আদর্শকে সামনে রেখে সব ক্ষেত্রে আমরা যারা কমিউনিস্ট পার্টি করতে এসি সবাই মার্ক্সবাদ লেনিনবাদের পণ্ডিত হয়ে পড়াশোনা করে অনেক কিছু শিখে আমরা কেউ আসি। আমরা কোনো না কোনো ব্যক্তি সাহচর্য, কোন ব্যক্তিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে আর ভালোবাসা আর নিষ্ঠা, একটা ব্যক্তির প্রতি প্রচন্ড ভক্তি শ্রদ্ধা থেকে আমরা কমিউনিস্ট পার্টিতে আমরা নাম লেখাই। আস্তে আস্তে তত্ত্ব শিখি, বুঝতে শিখি, কিন্তু ব্যক্তির একটা ভূমিকা থেকে যায়। রবীন্দ্র যখন বর্তমান পার্টি অফিসে যখন নানা সমাজে গল্প করতেন তখন রবীন্দ্র সম্পর্কে শুনেছি। পরে তিনি 5 অধ্যায় বইটি লেখেন। এই 5 অধ্যায় বইটি লেখার জন্য গুটি কতক যারা রবীন্দ্রকে প্রতিদিন চাপ দিতেন, তার মধ্যে আমরা যারা ছোট ছিলাম আমরাও বলতাম রবীন্দ্রকে গল্প হতো। তখনই শুনেছিলাম যে ম্যাট্রিক পাস করার পর তিনি যখন বঙ্গবাসী কলেজে তিনি যখন ভর্তি হন, খুব অল্প বয়স, 16-17 বছর বয়স, একটা মাসের যা পয়সা ছিল সেই পয়সা নিয়ে তিনি ঠিক করলেন যে রামগড়ের অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন। অসহযোগ আন্দোলন নিয়ে সেখানে দারুণ বিতর্ক চলছে, একদিকে গান্ধীজি একদিকে সুভাষচন্দ্র বসু। রবীন্দ্র হেঁটে হেঁটে যাবে, হাঁটা রাস্তা কি রেল লাইন, দমদম থেকে রেল লাইনে তিনি যাত্রা শুরু করলেন। প্রায় 400 কিলোমিটার পর, 390 কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটছে। সঙ্গে একজন বন্ধু ছিলেন শাহজাহান, তিনি মেমারি থেকে চলে গেলেন। আমি আর পারবো না, তুই ফিরেছ, আমি ফিরব। রবীন্দ্র হাঁটতে আরম্ভ করল। কল্পনা করতে পারে একটা ওইটুকু ছেলে কি মানসিকতা, আমি যাবো, পৌঁছব, টাকা পয়সা শেষ, লাইন ধরে হাঁটতে হাঁটতে কখনো হচ্ছে তখনকার মতো এরকম স্টেশন ছিল না, প্ল্যাটফর্ম ছিল, নোংরা খাতার মধ্যে ঢুকে থাকে। কখনো কখনো ভিখিরি মানুষ যারা শুয়ে আছেন তাদের কাছে ফিরে পড়ে, খাবার নেই, কোনোদিন খেতে পেতেন, কোনোদিন খেতে পেতেন। কখনো স্টেশন থেকে কিছুটা দূরে একটা উৎসব হচ্ছে, সেখানে কিছু খেতে দিচ্ছেন, খিচুড়ি এদিকে। যখন যাচ্ছে তখন জামা কাপড় আর জুতো মুড়ি ছিঁড়ে গেছে, ওটা মাথায় প্রচন্ড উকুনে একবারে গোটা মাথা, সমস্ত মাথাতে উকুনে ভর্তি। যে পৌঁছলেন রামগড়, এবং রামগড়ে পৌঁছবার পরে কোন রকমে তিনি ভলেন্টিয়ার হলেন। তারপর সেই বিতর্ক দেখলেন, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সমস্ত বিতর্ক দেখে তিনি এমন কিছু বুঝতে পারলেন না কি হতে যাচ্ছে। একটা আজকে তো বলা যায় একটা হতাশ চেহারা নিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন কলকাতা। তিনি সিদ্ধান্ত করলেন একটা কিছু করতে হবে, অনেক ইতিহাস আছে, এসব করতে হবে, এসব ভাবতে ভাবতে তিনি মিলিটারিতে যোগদান করলেন। রবীন্দ্র বলতেন তিনি একটার পর একটা পরীক্ষা ফেল করতাম মিলিটারি ট্রেনিং এর পর। আমরা জিজ্ঞেস করতাম ফেল করতেন না, আমি তার চাকরি করতে গেছি। আমার মনে মনে ছিল ভারতবর্ষের যে বিপ্লব হবে, বিপ্লব হলে লড়াই করতে হবে, লড়াই করতে গেলে কিছু প্রশিক্ষণ দরকার। অতএব আমি সব ডিপার্টমেন্টে ফেল করতাম আর সব কিছু। পরে গার্নার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম। রবীন্দ্র 46 সালে নদীতে অংশগ্রহণ করেছিলেন গাড়িতে, গোপনে গোপনে সংগঠন তৈরি করেছিল এবং সেই সংগঠন গড়ে তোলার জন্য পানিশমেন্ট হয়েছিল, কোর্ট মার্শাল হয়েছিল, জেল হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর
তখন একদিকে আজাদিন ভৌকে বিশ্বাস করছে, অপরদিকে ছেষে বসে বলছে ওটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষটা। গোবিন্দ আস্তে আস্তে সেখানে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে তিনি চলে এলেন রাজনীতি করতে, একটা কিছু করলেন। প্রথমে বলসেবিক পার্টি, এখানে বিমলা প্রতিভা দেবী, পরবর্তীকালে বিনয় চৌধুরী 1952 সালে নির্বাচনে দাঁড়ালেন, হেরে গেলেন। আস্তে আস্তে এখানকার কুলিয়ারি থেকে শুরু করে বিভিন্ন লোকেদের সঙ্গে তার পরিচয় হলো, আস্তে আস্তে একটা সাংগঠনিক মেজাজ নিয়ে তিনি অর্গানাইজেশন করার জন্য ছাপিয়ে কিছু একটা তিনি করবেন। তাতে প্রচুর ঘটনা। ওটা দুর্গাপুর আসানসোল মিলে তখন ছিল একটা সাব ডিভিশন। দুর্গাপুর তখন সেইভাবে তৈরি হয় না। গোটা দুর্গাপুর আসানসোল সব জায়গায় তিনি ছুটে বেড়াতেন, কমরেড সিট পয়েন্ট করে সংগঠন করার জন্য। এই যে বেঙ্গল পেপার মিল, এখানকার অর্গানাইজেশন করা। আজকে লিখেছেন কমরেড বংশগোপাল চৌধুরী গণেশ। যে পেপার মিলের এক সময় মিলন অফিসের কি চেহারা ছিল, একটা কর্কিটে টিন দিয়ে তৈরি একটা ছোট্ট ঘর, বসে জ্যৈষ্ঠ মাসে টিকতে পারা যেত। সেই ঘরে বসবাস করতেন কমরেড অজিত, কমরেড লালচাঁদ মিশ্র মন্ডলের একজন নেতা, অনেকেই চেনেন লালচাঁদ মিশ্র। তিনি একদিন পার্টি অফিসের অধিকার সামনে গল্প করছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। বলছে আমি প্রথম তো রবীন্দ্র সেনের কাছে ধরা পড়লাম। কিভাবে ধরা পড়লাম জানে? পেপার মিলে গেছি জ্যৈষ্ঠ মাসের দিন, আমি এক বন্ধুর সঙ্গে গেছি, সেই বন্ধু ইউনিয়ন করে, আমি কিচ্ছু করতাম না, আমি শুধু মাস্টার। আমার পরিচয় নিয়ে বললেন মাস্টার, কোথায় মাস্টারি কর? আমি বললাম কিছু খেয়ে এসেছে? তখন আমরা দুজনেই বললাম কিছু খাইনি। তখন অরুণ থেকে একটা ভাঙা তোজরানো একটা হাঁড়ি, জ্যৈষ্ঠ মাসের দিনে তিনি খিচুড়ি রান্না করেছেন, গরম খিচুড়ি, আমাদের একটুখানি দিলেন। আর তিনি খিচুড়িতে হাত বাড়িয়ে খিচুড়ি খেতে আরম্ভ করেন জ্যৈষ্ঠ মাসে। আমি অবাক চোখে তাকিয়ে আছি, গোবিন্দার তৃপ্তি করে খাচ্ছেন খিচুড়ি জ্যৈষ্ঠ মাসের দিনে। হয় বুঝেন কি সাংঘাতিক কঠিন, ওপরের টিন প্রচন্ড বড়। আমাকে বলছে মাস্টার খাও, দারুণ টেস্ট হয়েছে, নিজে এনেছে, দিদি বলছেন যে দারুণ টেস্ট হয়েছে, খাও, খিচুড়িটা খাও, ভালো লাগে। খিচুড়ি খেয়ে আবার কি মনে হলো, তারপর থেকে আমি রবীন্দ্রকে সকালবেলা তাই চলে আসলাম রবীন্দ্র। রবীন্দ্র তখন আস্তে আস্তে বহু কাজ দিতে আরম্ভ করলেন আমার সঙ্গে। কার্যত রবীন্দ্র আস্তে আস্তে কাছের কর্মীতে পরিণত হল। আল্লাহ বলছে রবীন্দ্রের সাথে, রবীন্দ্র হাসছে মুসলিম বলছেন তোমার এখন এসব মনে হচ্ছে। এরকম কত ঘটনা আমরা শুনতাম, রবীন্দ্র বলতেন সেই সমস্ত বিষয়। যখন সেনাবাহিনীতে ছিলেন তখনকার অনেকগুলো ঘটনা ইন্টারনেটে বিস্তারিত করা যাবে। কি অদ্ভুত একটা চরিত্রের না। আমরা যেমন ছাত্র আন্দোলন করলাম, তারপর কিষাণ আন্দোলন করলাম, তারপর পার্টি আস্তে আস্তে পার্টির কাজ করে যাচ্ছি, আমাদের জীবনে রবীন্দ্র জীবনটা যদি পঞ্চম ছয় বলতে যদি কেউ করে থাকতে রবীন্দ্র, তাহলে দেখলেন এই মানুষটা কিরকম ছিল, অন্য জীবনে তার থেকে বিভিন্ন ধরনের। পাঁচন জায়গাটা আমরা তৈরি করেছিলেন, আকাশ বাংলাকে দেখানো না, সেই দিকে অনেক কষ্ট হচ্ছিল, ওটাকে চালিয়ে রাখা। সেই দিকে কমরেড বিবেকানন্দ চৌধুরী, কমরেড গৌরাঙ্গ, কমরেড বংশ, এরা শ্রমিক গোষ্ঠীতে টাকা পয়সা তুলে, কুলিয়ারিতে টাকা পয়সা তুলে শেষকালে প্রায় 15 থেকে 20টা এপিসোড তারাই চালিয়েছে। আছে সেই বই, মনোজ মিত্র থেকে শুরু করে অনেক বিখ্যাত আর্টিস্ট
পাঠ করেছি। আমি কর্মতে বলছি এটা একটা জীবন, এই জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার সব থেকে বড় আজকে দায়িত্ব। আমরা ওই জায়গাটা দিতে এসেছি। জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, কোনোদিন আপোষ করে, যাকে বলতেন স্পষ্টভাবে সমস্ত কথাগুলো বলতেন। তার স্পষ্ট কথা কেমন বলতেন তার বহু খবর আমাদের সামনে থেকে, বহু খবর আমাদের সামনে। একসময় দুর্গা আমাদের স্ত্রী এই সমস্ত এলাকা মতাদর্শগত সংঘাত থেকে কেন্দ্র করে দারুণ একটা অবস্থা। রবীন্দ্র আমাদের নেতৃবৃন্দকে বলতেন রান্নার বিষয়ে একদম ঘাবড়াবে না, আমরা এটা বড় ভালো, এরা জীবন দিচ্ছে চোখে, সর্বপট করছে, লড়াই করছে সিআরপিএফের সঙ্গে, সময় নেই, ঠিকঠাক হয়ে যাবে। আসলে তো ব্যস্ততা ছিল, বলতে কিচ্ছু ভাববে না, খুব ভালো পাবে, মতাদর্শগতভাবে অত্যন্ত ভালো, সবই দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে। ঠিকই বলেছেন, এরকম কত আছে, কত ঘটনা আছে। ওটা বর্তমান জেলাটা তিনি ছুটে বেড়াতেন একটা সময় যখন সেক্রেটারি ছিল, এপাও থেকে উপর প্রান্ত সেই রোহিঙ্গা জীবনের অনেকগুলো বিষয় আমরা খুব কাছাকাছি থাকার সুযোগ আমাদের হয়েছে। আমাদের খুব সুযোগ, অনেক সময় আমাদেরকে এমএলএ হবার জন্য বলেছে, জোর করেছে, ব্যক্তিগত আমি বহুবার আত্মস করে দিয়েছি। এমন জায়গায় যেতেন 6 থেকে 7 মাস ভালো ভালো কথা বলতেন, খুব এগিয়েছে, সত্য, কিন্তু একটা দারুণ ভালোবাসা। আজকে রোহিঙ্গা চলে যাওয়ার পরে অনেকগুলো বছর কেটে যাওয়ার পর আজকে সেই শূন্যতা, আকাশ রোডে যে ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরটা গেলে এখনো পর্যন্ত যেন সেই শূন্যতাটা আমাদের চোখে পড়ে, অফিসে গেলেও চোখে পড়ে। রোহিঙ্গার সেই উত্তর প্রদেশার উনি একটা ঘটনা করতে সারা রাত বারান্দায় কিভাবে করতেন। তখন এত মোবাইল ছিল না, এত যোগাযোগ ছিল না। আসানসোলের কোনো ঘটনা ঘটলে, রানীগঞ্জের কোনো ঘটনা ঘটলে কিভাবে সারা রাত পদচারণা করতেন বারান্দায় যাতেন। সবকে দেখি মানুষটি চলে যাওয়ার পরে একটা